বিভিন্ন মন্ত্রণালয়ে আপনারা যারা গাড়ি চালক পদের সার্কুলারে অ্যাপ্লাই করছেন, আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত যদি ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন 2026 সালের নতুন সিলেবাস অনুযায়ী গাড়ি চালক পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 11 তারিখের যে পরীক্ষাটা হয়েছে গাড়ি চালক পদের, সেটার পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 1 ঘন্টা। প্রথমে বাংলা পার্ট থেকে প্রশ্ন ছিল, সাধু ও চলিত ভাষারীতির 2টা করে বৈশিষ্ট্য লিখতে হবে। সাধু ভাষার বৈশিষ্ট্য কি? সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি হয়। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়, যেমন তাহারা, করিয়াছে। আর চলিত রীতি কি? চলিত ভাষা তদ্ভব দেশি এবং বিদেশি এই শব্দগুলা বেশি ব্যবহার হয় এবং এটা পরিবর্তনশীল। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়, যেমন তারা, করেছে। সাধু ভাষা ব্যবহৃত হয় নাটক, সিনেমাতে। আর চলিত ভাষা এটা আঞ্চলিক ভাষা, মানুষের মুখের ভাষা। ধ্বনি তৈরিতে ব্যবহৃত এমন 4টা বাক প্রত্যঙ্গের নাম লিখতে হবে। ধ্বনি ব্যবহৃত হয় অর্থাৎ ধ্বনি উচ্চারিত হয় এরকম, যেমন জিহ্বা, ওষ্ঠ বা ঠোঁট, দাঁত, কণ্ঠ, এগুলার সাহায্যে কি হয়? ধ্বনি উচ্চারণ হয়, মানে আওয়াজ উচ্চারিত হয়। বানান শুদ্ধ করুন। আষাঢ়ে অতি বৃষ্টির পরিণামে বন্যা হয় এবং নানা রোগের প্রাদুর্ভাবে লোকের কষ্ট বাড়ে। এটা শুদ্ধ করে লিখতে হবে। শুদ্ধ রূপটা হলো, আষাঢ়ে অতি বৃষ্টির পরিণামে বন্যা হয় এবং নানা রোগের প্রাদুর্ভাবে লোকের কষ্ট হয়। এই যে প্রাদুর্ভাব, এটা ভুল বানান। ওকে। আচ্ছা, ভিডিওর মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। 2026 সালে আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয় ড্রাইভার পদে অ্যাপ্লাই করছেন, আপনাদের জন্য আপনারা অনেকেই বুঝতেছেন না যে ড্রাইভার পদের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। আপনাদের জন্য আমরা 5টা বিষয় থেকে বাছাই করে এই টার্গেট সাজেশনটা তৈরি করেছি, শর্ট সাজেশন। এই সাজেশনের ভিতরে কি কি থাকছে? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, টেকনিক্যাল, এই 5টা বিষয় সমন্বয়ে 90% কমন উপযোগী বাছাই করা কোশ্চেনগুলো দিয়ে মূলত আমরা এই টার্গেট সাজেশনটা তৈরি করেছি। আমি একটু দেখাই দিচ্ছি। এটার মধ্যে বিশ্লেষণধর্মী প্রস্তুতি নিতে পারবেন। বিগত পরীক্ষাতে যে ড্রাইভারের পরীক্ষাগুলো হয়েছে ওই প্রশ্নগুলো আমরা এখানে অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে সাজেশনটা তৈরি করা। বিগত বছরের প্রশ্ন এবং সমাধান এখানে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে বিগত বছরের প্রশ্ন সমাধান এখানে দেওয়া আছে। এরপরে এই সাজেশনটা পড়লে আপনি 80 থেকে 95% পর্যন্ত প্রশ্ন কমন পাবেন। এমনও হয়েছে এই সাজেশনটা ফলো করে একই ব্যক্তি পরপর 3-4টা মন্ত্রণালয়ে চাকরি হয়েছে তার। এখানে টেকনিক্যাল পার্ট দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে ওগুলা আজকের পরীক্ষাতেও এই টেকনিক্যাল আমাদের পার্ট থেকে প্রশ্ন কমন আসছে। এটা শুধু ড্রাইভিং নয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়েরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং ড্রাইভার পরীক্ষাতে একবারে পাশ করার জন্য আমাদের এই টার্গেট সাজেশনটা হবে আপনার জন্য বেস্ট একটা চয়েস। এই সাজেশনটা আপনারা কিভাবে নিতে পারবেন? এটা পিডিএফ কপি 100 টাকায় পাবেন, আর প্রিন্টেড শিট হোম ডেলিভারি নিতে পারবেন 350 টাকা। অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখানো এই 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে আপনারা মেসেজ করবেন এবং আপনার প্রিন্ট কপি লাগবে না পিডিএফ কপি লাগবে এটা বললে আমার অ্যাডমিন আপনাদেরকে রিপ্লাই করবে। চলুন আমরা আবার সলিউশন ক্লাসে চলে যাচ্ছি। অর্থ উল্লেখ সহ বাক্য রচনা করতে হবে। প্রথম কথা হলো ঢাকের বায়া। এটার অর্থ হলো অপ্রয়োজনীয় ব্যক্তি বা মূল্যহীন লোক। বাক্য রচনা হবে, কমিটিতে আমায় রাখা না রাখা সমান, আমি তো সেখানে কেবল ঢাকের বায়া। মানে অপ্রয়োজনীয় ব্যক্তি। অনেক মানুষ আছে না যারা নিজেদেরকে মনে করে যে আমার মূল্যহীন, কোনো দাম নাই, ওই টাইপের। আক্কেল গুড়ুম, এটার অর্থ হলো স্তম্ভিত হওয়া বা হতবুদ্ধি হওয়া। বাক্য রচনা হবে, বাজারে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম দেখে আমার তো আক্কেল গুড়ুম অবস্থা।
পল্লীকবি জসিমউদ্দিনের একটা কাব্যগ্রন্থ ও একটা উপন্যাসের নাম লিখতে হবে। কাব্যগ্রন্থের নাম হলো নকশিকাঁথার মাঠ অথবা বালুচর অথবা ধান ক্ষেত, যে কোনো একটা দিতে পারেন। আর উপন্যাসের নাম হলো বোবা কাহিনী। এই ছিল বাংলা প্রশ্ন। ইংরেজি পার্ট থেকে প্রশ্ন ছিল আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ওয়ান্ট গো টু দ্য হি ওয়েন্ট টু দ্য স্কুল ড্রেস হিজ নিউ ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হলো পোশাক, নির্দিষ্ট পোশাক। তাহলে হি ওয়েন্ট সে গিয়েছিল টু দ্য স্কুল, এখানে শূন্যস্থানে বসবে আই এন, ইন হিজ নিউ ইউনিফর্ম, সে তার নতুন ইউনিফর্ম পরে স্কুলে গিয়েছিল। অনুবাদ করতে হবে দ্য সোলজার্স, সোলজার্স মানে হলো সৈন্য, ওয়ার ব্যাডলি ইনজুর্ড, ইনজুর্ড মানে হলো আহত হয়েছে, ইন দ্য ব্যাটেল, ব্যাটেল মানে হলো যুদ্ধে। তাহলে এটার অনুবাদ দাঁড়ায় কি, সৈন্যরা যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছিল। দ্য সোলজার্স ওয়ার ব্যাডলি ইনজুর্ড ইন দ্য ব্যাটেল। রাইট ডাউন দ্য কারেক্ট প্রিপোজিশন। দে কিজ, কিজ মানে হলো চাবি, দে কিজ আর ড্যাশ কিচেন দ্য টেবিল। এখন কিচেনের টেবিলের উপরে চাবি ছিল, এখন উপরে, এটা অনেকে ভুল দিয়ে আসছেন, আপ দিয়ে আসছেন, আপ হবে না, এটা হবে অন। তাহলে কিচেন টেবিলের উপরে, অন দ্য টেবিল, দ্য কিজ আর অন দ্য কিচেন টেবিল। ডিফাইন অ্যাডভার্ব উইথ এক্সাম্পল। অ্যাডভার্বের সংজ্ঞা দিতে হবে এবং এটার উদাহরণ লিখতে হবে। কোনো কাজ কিভাবে, কখন, কোথায় বা কতটুকু হচ্ছে, যা দ্বারা তা বোঝানো হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। এটার উদাহরণ কি, হি রানস ফাস্ট, অর্থাৎ সে দ্রুত দৌড়ায়। ফাস্ট মানে কি এখানে দ্রুত, আর রানস মানে হলো দৌড়ায়। তাহলে এখানে অ্যাডভার্ব কি, ফাস্ট। দৌড়ানির স্টাইলটা কি, আস্তে না দ্রুত, সেটা বোঝাতেই মূলত অ্যাডভার্ব ব্যবহার হয়। তাহলে এই বাক্যে ফার্স্ট হলো অ্যাডভার্ব। শি স্পিক্স, সে কথা বলে। স্লোলি মানে ধীরে ধীরে, তাহলে এই বাক্যে অ্যাডভার্ব হলো কি, স্লোলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শি লাইকস লিসেনিং টু মিউজিক, এখানে কোনো আর্টিকেল বসবে না, শি লাইকস লিসেনিং টু মিউজিক কি হবে, এখানে হবে নো আর্টিকেল। ড্রাইভার পদের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, ওই প্রশ্ন সমাধানগুলো আপনারা কোথায় পাবেন, আমাদের এই শীটেও দেওয়া আছে। এছাড়া আপনারা ইউটিউবে গিয়ে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করবেন, সেখানে আমরা প্লে লিস্ট দিয়ে রাখছি ড্রাইভারের আলাদা করে, ওইখানে সবগুলো সমাধান দেওয়া আছে। আর এই ভিডিও ডেসক্রিপশনেও আমি ওই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স টু পজিটিভ। এখানে বলছে সবুজ ইজ নট টলার দেন রফিক, এই লাইনটাকে বলছে পজিটিভ করার জন্য, এটা হবে রফিক ইজ অ্যাজ টল অ্যাজ সবুজ। সাধারণত এই ধরনের প্রশ্ন ড্রাইভার পরীক্ষাতে আসে না। যদি প্রশ্নকর্তা নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করে, অথবা তিনি কোনো কারণে যদি জ্ঞানী হয়ে থাকেন বা বেশি শিক্ষিত হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি কার জন্য প্রশ্ন করতেছেন এটা তার মাথায় অনেক সময় যদি না থাকে, তাহলে এই টাইপের প্রশ্ন ড্রাইভার পরীক্ষাতে দেয়। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আপনাদের মতামতটা কি সেটা কমেন্ট করে জানাবেন। ইংরেজিতে অনুবাদ করতে হবে, সে ভালো ছবি আঁকতে পারে, এটা হবে হি অথবা শি ক্যান ড্র ওয়েল। এখানে হি পুরুষ অথবা শি নারী, যে কোনো একটাই দেওয়া যাবে, কারণ এখানে সে ছেলে না মেয়ে সেটা আমরা জানি না। আবার এটা আরেকভাবেও লেখা যায়, হি অর শি ক্যান ড্র গুড পিকচার্স, এটাই সবচেয়ে বেটার, হি ক্যান ড্র ওয়েল। কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক বাক্য। নোবডি বিলিভস এ লায়ার, এটা হবে হু বিলিভস এ লায়ার, অথবা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখতেছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। ডাজ এনিবডি, এখানে ওয়াই হবে, ডাজ এনিবডি বিলিভস এ লায়ার, দুইভাবেই দেওয়া যায়। এরপরে আছে চেঞ্জ দ্য স্পিচ টু ইনডাইরেক্ট ফর্ম।
হি সেড আই অ্যাম ইল। ইল মানে হলো অসুস্থ। সে বলেছে আমি অসুস্থ। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এরপরে হলো আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। দেয়ার আর 7 রুমস ইন দ্য হাউস। বাড়িতে 7টা রুম আছে। এখানে 7, এই 7 হলো অ্যাডজেক্টিভ। কয়টা রুম আছে? রুমের সংখ্যাটা 7 দ্বারা প্রকাশিত হয়, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। পরের প্রশ্নটা ছিল যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার কত কমাইলে তেল বাবদ ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে না। প্রশ্নটা একদম সহজ এবং এইটা হলো 5 স্টার মার্ক করা একটা প্রশ্ন যেটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। চলেন সমাধান দেখি। 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য যখনই বৃদ্ধি বলবে এবং সেখানে পার্সেন্টটা জুড়ে দিবে তখন আপনারা চোখ বুঝে এটার সাথে 100-র সাথে যোগ করে দিবেন। তাহলে 100-র সাথে 25 যোগ করলে কত হয়? 125। তাহলে মূল্য বৃদ্ধি পাইছে কত টাকা? পার্সেন্ট মানে হলো 100 টাকা। তাহলে 100 থেকে 125 থেকে 100 বিয়োগ হবে। 125 থেকে 100 বিয়োগ করলে আর থাকে 25 টাকা। তাহলে দাম বাড়ছে কয় টাকা? 25 টাকা। 125 টাকায় কমাইতে হবে 25 টাকা। 1 টাকায় কমাইতে হবে 25 ভাগের 125। আর 100 টাকায় কমাইতে হবে 25 ইন্টু 100 বাই 125। এখন যদি কাটাকাটি করেন 25 দিয়ে 125 রে কাটলে হয় 4, 5 25 125। আর 5 দিয়ে 100 রে কাটলে হয় 5 20 100। তাহলে এটার উত্তর হলো কত? 20 টাকা। এখন বলছে যে প্রশ্নে কি বলছে? কত কমাইতে হবে? তেলের ব্যবহার 20% কমাইলে তেল বাবদ আর তার খরচ বৃদ্ধি পাবে না। আরেকটা প্রশ্ন ছিল ক ও খ একসাথে একটা কাজ করে 10 দিনে আর খ একা কাজটা 14 দিনে করে। এখন বলছে ক একা কাজটা কত দিনে শেষ করতে পারবে? ক আর খ দুজন বন্ধু একটা কাজ 10 দিনে করে ফেলাইছে। খ ওই কাজটাই 14 দিনে শেষ করতে পারে। ক কয় দিনে করতে পারবে সেটা বের করবে। তাহলে ক আর খ একত্রে একদিনে কাজ করে 10 ভাগের 1 অংশ। এরপরে খ একা একদিনে কাজ করে 14 ভাগের 1 অংশ, কারণ সে 14 দিনে করে এটা। এরপরে সুতরাং ক একা একদিনে কাজ করে, এই দুইটা বিয়োগ করব। 10 ভাগের 1 মাইনাস 14 ভাগের 1। এখানে 10 আর হলো 14, এই দুইটার লসাগু হলো 70। কিভাবে 70? যদিও এটা আমি ডিটেলস দেখাই না, তারপরও যেহেতু ড্রাইভার পদে অ্যাপ্লাই করছেন আপনারা, এই জন্য একটু ডিটেলসটাও দেখাই দিচ্ছি। আমাদের এখানে প্রশ্ন ছিল কি কি? 10 আর 14। 10 আর 14 লসাগু কিভাবে বের করবেন? 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14। এখন 2 ইন্টু 5 ইন্টু 7, 5 দুগুণে 10, 7 10 70। এটা হলো লসাগু। ওকে, তাহলে 7 10 70, 7 একে 7, আবার এটা হলো 5 14 70, 5 থেকে 5, তাহলে 7 থেকে যদি 5 যায় তাহলে আর থাকে 2। তাহলে আবার 2 দিয়ে যদি 70 রে কাটেন তাহলে 35 দুগুণে 70। তাহলে এখানে উত্তর বাইরে হলো কি? ক 35 ভাগের 1 অংশ কাজ করে একদিনে। অতএব ক একা সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? 35 দিনে করতে পারবে। আর খ করে কয় দিনে? 14 দিনে করে। টেকনিক্যাল প্রশ্ন ছিল নিচের আমাদের যে টার্গেট সাজেশন, এই সাজেশনের ভিতরে গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, টেকনিক্যাল, এই মোট 5টা বিষয় দেওয়া আছে এবং গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে। এখানে মূলত আমরা যে গণিতগুলা দিয়েছি ওই গণিতগুলা যদি আপনারা প্র্যাকটিস করেন, সংখ্যা পরিবর্তন করে দিয়ে হলো আসলেও আপনারা পারবেন ইনশাআল্লাহ। টেকনিক্যাল প্রশ্ন, ক্লাসের প্রধান কাজ কি? কোন সময় ক্লাস ব্যবহার করতে হয়? প্রধান কাজ হলো ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তিকে গিয়ার বক্স বা ট্রান্সমিশন সিস্টেমের সাথে যুক্ত বা বিচ্ছিন্ন করা, মানে অর্থাৎ এঙ্গেজ করা অথবা ডিসএঙ্গেজ করা কাজ হলো ক্লাসের কাজ।
অর্থাৎ আবারও বলতেছি, ইঞ্জিন থেকে উৎপাদিত যে শক্তি, ইঞ্জিন থেকে যে শক্তিটা উৎপাদিত হয় সেটা গিয়ার বক্সে শিফট করে, এটাই হলো ক্লাসের কাজ। শিফট করে অথবা কি করে, এঙ্গেজ করে অথবা ডিসএঙ্গেজ করে। ব্যবহারের সময়, গাড়ি স্টার্ট করার সময়, গিয়ার পরিবর্তন করার সময় এবং ব্রেক চেপে গাড়ি থামানোর ঠিক পূর্বে ক্লাস ব্যবহার করতে হয়। আপনারা যারা গাড়ি চালান সবাই এটা জানেন। হাইব্রিড গাড়ি বলতে কি বোঝায়? এতে সাধারণত কোন দুইটা শক্তির উৎস থাকে? যারা এই পর্যন্ত ক্লাসটা দেখছেন কমেন্টে ওকে লিখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। হাইব্রিড গাড়ি কি? যে গাড়ি চালানোর জন্য যে গাড়ি চালানোর জন্য বা সচল রাখার জন্য দুইটা ভিন্ন ধরনের শক্তির উৎস ব্যবহার করা হয় তাকে হাইব্রিড গাড়ি বলে। আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে হাইব্রিড গাড়ি কি, বা হাইব্রিড গাড়ি সম্পর্কে আপনি কি জানেন, তখন এটা বলে দিবেন শক্তির উৎস দুইটা কি কি। প্রচলিত জ্বালানি, যেমন এটাকে বলে পেট্রোল বা অকটেন, আর বৈদ্যুতিক মোটর বা ব্যাটারি। ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ার যুক্ত গাড়ির প্রধান পার্থক্য লিখো। প্রধান পার্থক্য হলো ম্যানুয়াল গিয়ার গাড়িতে চালককে হাত দিয়ে গিয়ার লিভার পরিবর্তন করতে হয় এবং বাম পা দিয়ে নিয়মিত ক্লাচ প্যাডেল চাপতে হয়। আর অটোমেটিক গিয়ার গাড়িতে কোনো ক্লাচ প্যাডেল থাকে না, গাড়ির গতি ও প্রয়োজন অনুযায়ী গিয়ার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বলে উঠলে একজন চালকের করণীয় কি? হলুদ বাতি জ্বলার অর্থ হলো লাল বাতি জ্বলবে, এখন আপনাকে নিরাপদে দাঁড়াইতে হবে। হলুদ বাতি জ্বলে উঠলে চালককে গাড়ি থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। তবে গাড়ি যদি এমন অবস্থায় থাকে যে হুট করে থামাইলে দুর্ঘটনা ঘটতে পারে, বা পিছন থেকে একজন আপনি ব্রেক করেছেন, হঠাৎ করে পিছন থেকে আরেকজন এসে আপনাকে পটাশ করে মেরে দিছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনাকে, সামনে যদি ফাঁকা থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে যে সংযোগ স্থলের যেই দাগটা আছে ওই দাগটা আপনি ক্রস করে ফেলবেন, ওকে, পার হয়ে যাবেন। ওভারটেকিং করার সময় খেয়াল রাখতে হবে এমন তিনটা বিষয় লিখতে হবে। এমন তিনটা প্রধান বিষয় কি কি? সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা এবং ওভারটেক করার মতো সামনের রাস্তা পর্যাপ্ত ফাঁকা ও পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করতে হবে, এটা হলো 1 নম্বর কাজ। পেছনের গাড়ি আপনাকে ওভারটেক করার চেষ্টা করতেছে কিনা তা রিয়ার ভিউ মিররে দেখতে হবে। মানে আপনার ড্রাইভারের পাশে সামনে যে গ্লাসটা থাকে, ডাইন পাশে অথবা বাম পাশে যে গ্লাসগুলো থাকে ওগুলাকে রিয়ার ভিউ মিরর বলা হয় ইংরেজিতে। সেটাতে দেখতে হবে পেছনের কোনো গাড়ি আপনাকে ওভারটেক করার চেষ্টা করতেছে কিনা। যদি না করে তাহলে আপনি ওভারটেক করতে পারেন, আর যদি পিছনের গাড়ি আপনাকে ওভারটেক করার চেষ্টা করে তাহলে আপনি ওভারটেক না করাই উত্তম, তাতে ওভারটেক করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং সঠিক সংকেত বা ইন্ডিকেটর ব্যবহার করা। আপনি যদি ওভারটেক করতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাইন দিকের ইন্ডিকেটরটা জ্বালাইতে হবে, তাহলে পিছনের যে গাড়িটা আছে সে গাড়ি আপনার বুঝতে পারবে যে আপনি ওভারটেক করবেন বা করতেছেন। মোড়, সরু সেতু, কালভার্ট বা ট্রাফিক আইন অনুযায়ী যেখানে ওভারটেকিং নিষিদ্ধ, যেমন সলিড রোড মার্কিং লাইন, সেখানে ওভারটেক না করা। বিভিন্ন মোড়ে ওভারটেক করবেন না, কখনোই করবেন না, এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং সরু সেতু মানে চিকন সেতু যেগুলা, ওগুলাতে ওভারটেক না করা ভালো। কালভার্ট এবং ট্রাফিক আইনে যেখানে লেখা আছে যে ওভারটেকিং নিষেধ সাইনবোর্ড, সেখানেও ওভারটেকিং করা যাবে না। তো এই ছিল আজকের ড্রাইভার পদের প্রশ্ন সমাধান। যাদের ড্রাইভার পরীক্ষার জন্য টার্গেট সাজেশন প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং পিডিএফ লাগবে না, প্রিন্টেড কপি লাগবে, সেটা মেসেজ করলে আমার অ্যাডমিন আপনাকে মেসেজে রিপ্লাই করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।